অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং যারা মাস্টার্স প্রিলিমিনারিতে আছো, আজকে তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 5 নাম্বার ক্লাস করাবো। আজকের ক্লাসে আমি আলোচনা করব ফার্মের অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা আলোচনা আমাদের শেষ হয়েছে, 4 নাম্বার ক্লাসে এটা শেষ হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, যারা আমার ইউটিউবের প্রথম ক্লাস দেখছো তাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে যারা ক্লাস দেখছো আমার সেন্টারের নাম, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। এখানে একটা গোলবৃত্তের ভিতরে ছোট মেয়ের ছবি আছে। এই ছবিতে যদি তোমরা প্রেস করো তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে পারবে। উপরে লেখা থাকবে হোম, ভিডিও ইত্যাদি। তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা যার যার পছন্দ মতো অনেক ক্লাস দেওয়া আছে, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, মাস্টার্স প্রিলি, মাস্টার্স ফাইনাল ইয়ারের যার যার প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে নেবে। আর অনুরোধ থাকবে, ভালো লাগলে ক্লাসগুলো তোমরা কি করবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে। আমরা আলোচনা করব আজকে যে ফার্মের অস্বাভাবিক মুনাফা। ফার্মের অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফাটা কখন হয়? আমরা স্বাভাবিক মুনাফাটা গত ক্লাসে আলোচনা করেছি। আর এর আগে একটু বলে রাখি যে ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেখতে হবে। অতএব 5 নাম্বার ক্লাসের ভিত্তি হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার ক্লাসের ভিত্তি 3 নাম্বার, 3 নাম্বার ক্লাসের ভিত্তি 2 নাম্বার, 2 নাম্বার ক্লাসের ভিত্তি হচ্ছে 1 নাম্বার। আমরা জানি ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে MR = MC। পর্যাপ্ত শর্ত হচ্ছে MR একার ঢাল হতে MC এর একার ঢাল বেশি হতে হবে। আর যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR = হচ্ছে P = AR, একমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত P = AR = MR = MC বলা যাবে। অন্যান্য বাজারে শুধুমাত্র MR = MC বলতে হবে প্রয়োজনীয় শর্ত। এখন অস্বাভাবিক মুনাফাটা কি? অস্বাভাবিক মুনাফাটা হচ্ছে অর্থনৈতিক মুনাফাটা যদি ধনাত্মক হয়। ফার্মের অর্থনৈতিক মুনাফাটা যদি ধনাত্মক হয় তাহলে সেটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। আবারও বলছি, ফার্মের অর্থনৈতিক মুনাফাটা যদি কি হয়, ধনাত্মক হয়, তাহলে সেই মুনাফাটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে? এখন আমরা জানি পাই সমান TR - TC। আমরা জানি পাই মানে মুনাফা হচ্ছে TR - TC, আয় এবং ব্যয়ের পার্থক্য। ইট ইজ গ্রেটার দেন 0। গত ক্লাসে ব্যাখ্যা করেছি, এই আমরা অর্থনীতিতে যে মোট খরচ বলি আর অ্যাকাউন্টিং এ যে মোট খরচ বলি, দুইটার ভিতরে পার্থক্য আছে। অ্যাকাউন্টিং এর মোট খরচের ভিতরে শুধুমাত্র ব্যক্ত খরচ রয়েছে, এক্সপ্লিসিট কস্ট। আর আমাদের মোট খরচের ভিতরে অর্থনীতিতে ব্যক্ত খরচ এবং অব্যক্ত খরচ দুটো খরচ রয়েছে, এক্সপ্লিসিট কস্ট প্লাস ইমপ্লিসিট কস্ট। ঠিক আছে? তাহলে এই মোট আয় এবং মোট ব্যয় গ্রেটার দেন 0 হবে। সুতরাং TR > TC। অর্থাৎ অস্বাভাবিক মুনাফা কখন অর্জিত হবে? যখন ফার্ম ভারসাম্য লাভ করবে, আর এই ভারসাম্য বিন্দুতে যদি TR > TC হয়, মোট আয়টা যদি কি হয়, মোট ব্যয় হতে বেশি হয়, মোট আয় যদি বেশি হয়, তখন ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এখন এটাকে আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। আমি কি করলাম, মোট আয়কে উৎপাদন দ্বারা ভাগ করলাম, তার টোটাল কস্টকে উৎপাদন দ্বারা ভাগ করব। এটা হয়ে যাবে AR > TC। আমরা জানি মোট আয়কে উৎপাদন দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়, মানে অ্যাভারেজ রেভিনিউ। আর মোট খরচকে উৎপাদন দ্বারা ভাগ করলে অ্যাভারেজ কস্ট পাওয়া যায়। তো AR এর জায়গায় কত লিখতে পারি? P। AR আর P একই কথা, গ্রেটার দেন AC। অর্থাৎ অস্বাভাবিক মুনাফা অর্জনের আরেকটা শর্ত কি লিখতে পারি?
পি গ্রেটার দেন এসি। আমরা কি দেখতে পারি? পি গ্রেটার দেন এসি। তাহলে আমরা যদি ফার্মের ভারসাম্য যদি মোট রেখার মাধ্যমে, টোটাল কার্ভের মাধ্যমে যদি ব্যাখ্যা করি, অর্থাৎ মোট আয় মোট খরচ রেখার মাধ্যমে যদি ব্যাখ্যা করি, তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে তখনই ভারসাম্য অবস্থায় যদি টি আর গ্রেটার দেন টিসি হয়। আর গড় রেখার মাধ্যমে যদি ব্যাখ্যা করি তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে তখনই যদি পি গ্রেটার দেন কি হয়? এসি হয়। দাম গড় খরচ হতে বেশি হলে অস্বাভাবিক মুনাফা হবে। মনে করো দাম হচ্ছে 12 টাকা আর গড় খরচ কত টাকা? 10 টাকা। ঠিক আছে, দাম 12 টাকা বা গড় খরচ 10 টাকা। এই গড় খরচের ভিতরে কি আছে? দেখো, এই গড় খরচের ভিতরে আছে যে শ্রমের মূল্য। কার মূল্য? শ্রমের মূল্য আছে। কার মূল্য? ভূমির মূল্য আছে। কার মূল্য? মূলধনের মূল্য আছে। আর কার মূল্য? উদ্যোক্তার পারিশ্রমিক। এই গড় খরচের ভিতরে আছে শ্রমের মূল্য, ভূমির মূল্য, মূলধনের মূল্য আর উদ্যোক্তার কি? পারিশ্রমিক। এই শ্রমের মূল্যের ভিতরে কারখানার শ্রমিক হতে পারে, যারা দৈহিক কি করছে শ্রম দিচ্ছে, আবার কারখানার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব যারা আছে তাদেরও মূল্য হবে, তারা মানসিক শ্রম দিচ্ছে। ঠিক আছে, যত ধরনের শ্রম আছে একেবারে পণ্য আপনার ভোক্তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত। মনে করি গড় খরচ তো 10 টাকা, এর ভিতরে শ্রমের মূল্য মনে করি 1 টাকা। ভূমির মূল্য হচ্ছে, আচ্ছা শ্রমের মূল্যটাকে আমরা কি বলি? একটু মজুরি বলি। ঠিক আছে, আচ্ছা মনে করো শ্রমের মূল্য 1 টাকা আর ভূমির মূল্য মনে করো, ভূমির মূল্যটা আমরা ধরছি 3 টাকা। ভূমির মূল্য অর্থাৎ কারখানা যে ভূমির উপর অবস্থিত সে কারখানার ভাড়া বাবদ আমাদেরকে কি করতে হয়? 3 টাকা। মানে গড়ে গড়ে কত টাকা দিতে হয়? 10 টাকার ভিতরে যেটা পাই গড় খরচ 3 টাকা দিতে হয় ভূমির মূল্য। মূলধনের মূল্য মনে করো হচ্ছে 4 টাকা মূলধনের মূল্য। তাহলে 1 আর 3 4 আর 4 8। আর উদ্যোক্তার পারিশ্রমিক আমরা কত ধরেছি? 2 টাকা। উদ্যোক্তার পারিশ্রমিক কত? 2 টাকা। একটা জিনিস একটু বিবেচনায় আনতে হবে। আমরা যখন অর্থনীতিতে মোট খরচটা হিসাব করি, এই মোট খরচের ভিতরে উদ্যোক্তার পারিশ্রমিকটা অন্তর্ভুক্ত থাকে। আর অ্যাকাউন্টিং এর যে মোট খরচ, এটা হচ্ছে হিসাবগত খরচ, ব্যক্ত খরচ, এটার ভিতরে উদ্যোক্তার পারিশ্রমিকটা অন্তর্ভুক্ত থাকে না। কারণ ব্যক্ত খরচে শ্রমের মূল্য খাতায় লিখে রাখা হয়, ভূমির মূল্য খাতায় লিখে রাখা হয়, মূলধনের মূল্য খাতায় রেখে রাখা হয়। এগুলো হচ্ছে হিসাবগত মূল্য। কিন্তু উদ্যোক্তা যেহেতু সে কোনো মূল্য সরাসরি নিচ্ছে না, তার মূল্যটা কিন্তু খাতায় লেখা হয় না। এক্ষেত্রে অর্থনীতিবিদরা মনে করেন ওই উদ্যোক্তা সে তার কারখানাতে যে সময়টা দিয়েছে, এই সময়টা যদি সে অন্য কোনো জায়গাতে দিত তাহলে সে গড়ে কত টাকা করতে পেত? 2 টাকা করে পেত। অর্থাৎ এই উদ্যোক্তার পারিশ্রমিক কত টাকা ধরেছে? 2 টাকা ধরেছে। এটা হচ্ছে অব্যক্ত ব্যয়। অব্যক্ত ব্যয়। তাহলে এই গড় খরচের ভিতরে 1 আর 3 4 4 8 আর 2 10 টাকা পেয়ে গেলাম। গড় খরচের বিভাজনটা পেয়ে গেলাম। তা আমার দাম কত? 12 টাকা। এই 12 টাকাটা কয়টা অংশে বিভক্ত? 10 যোগ 2। আমার দামটা হচ্ছে কত টাকা? 12 টাকা। এই 12 টাকাটা 10 যোগ 2 দুটো অংশে বিভক্ত।
এই দামের 12 টাকার ভিতরে 10 টাকাটা গড় খরচ কভার করছে, অর্থাৎ এই 10 টাকা, এই যে গড় খরচ 10 টাকা আবার দামের মাধ্যমে উঠে গেছে, এই যে 10 টাকা। ফলে আমি শ্রমের মূল্য 1 টাকা দিতে পারছি, ভূমির মূল্য 3 টাকা দিতে পারছি, মূলধনের মূল্য 4 টাকা দিতে পারছি। উদ্যোক্তা তার পারিশ্রমিক কত টাকা পেয়ে যাচ্ছে? 2 টাকা পেয়ে যাচ্ছে। আরো এক্সট্রা কত টাকা আছে? 2 টাকা আছে। আরো এক্সট্রা কত টাকা আছে? 2 টাকা আছে। এই এক্সট্রা 2 টাকাটা কে নেবে? অতিরিক্ত 2 টাকাটা কে নেবে? এই অতিরিক্ত 2 টাকাটা উদ্যোক্তা নেবে। এটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা। অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা। তাহলে আমার উদ্যোক্তার একক প্রতি মুনাফা হচ্ছে 2 + 2 = কত? 4 টাকা। কত টাকা? 4 টাকা। এই 4 টাকার ভিতরে 2 টাকা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আর 2 টাকা হচ্ছে কি? অতিরিক্ত মুনাফা। দামটা যদি 12 টাকা না হয় কত টাকা হতো? 13 টাকা হতো। তাহলে আমার উদ্যোক্তা কত টাকা মুনাফা পেত? আমার উদ্যোক্তা মুনাফা পেত, এই যে উদ্যোক্তার পারিশ্রমিক বাবদ কত? 2 টাকা। আর এই যে 13 টাকার ভিতরে সবার 10 টাকা দেওয়ার পর আরো এক্সট্রা থাকে কত? 3 টাকা। এই 3 টাকা কে পেত? উদ্যোক্তা পেত। মোট কত টাকা? 5 টাকা। অর্থাৎ উদ্যোক্তার একক প্রতি মুনাফা কত? 5 টাকা। অর্থাৎ সে যদি 1 লাখ দ্রব্য বিক্রয় করে তার 5 লক্ষ টাকা হচ্ছে কি? মুনাফা। এটা তো আমি গড় খরচের ভিত্তিতে হিসাব করেছি, দাম আর গড় খরচ। মানে একটা দ্রব্যের দাম 13 টাকা, একটা দ্রব্য উৎপাদনে খরচ 10 টাকা। সেক্ষেত্রে একটা দ্রব্য হতে সে মুনাফা পাচ্ছে কত? 5 টাকা। বছরে 1 লক্ষ পণ্য যদি বিক্রয় করে তাহলে তার টোটাল মুনাফা হচ্ছে 5 লক্ষ টাকা। এই টোটাল 5 লক্ষ টাকা মুনাফার ভিতরে 2 লক্ষ টাকা মুনাফা হচ্ছে তার নরমাল প্রফিট, আর 3 লক্ষ টাকা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট, অতিরিক্ত মুনাফা। এটাকে অর্থনৈতিক মুনাফা বলে। এটাকে অর্থনৈতিক মুনাফা বলে। তাহলে অর্থনৈতিক মুনাফাটা কি? অর্থনৈতিক মুনাফাটা হচ্ছে গড় খরচের ভিতরে শ্রমের মূল্য, ভূমির মূল্য, মূলধনের মূল্য, এমনকি উদ্যোক্তার পারিশ্রমিকের মূল্যটাও কি থাকে। এই দামটা যখন এই গড় খরচ 10 টাকার সমান হয়, উদ্যোক্তা তার পারিশ্রমিকের মূল্যটা পেয়ে যায়, অর্থাৎ তার স্বাভাবিক মুনাফাটা সে পেয়ে গেল, যেটা পাওয়ার কথা। দামটা যদি এই গড় খরচ 10 টাকা হতে বেশি হয়, 13 টাকা, তাহলে এক্সট্রা কত থাকে? 3 টাকা। এই এক্সট্রা 3 টাকা কিন্তু উদ্যোক্তা শ্রমিককেও দেবে না, মূলধনের মালিককেও দেবে না, এমনকি যে ভূমির মালিককেও দেবে না। এই 3 টাকা উদ্যোক্তা তার পকেটে কি করবে? নিয়ে যাবে। এটাকে বলা হয় অতিরিক্ত মুনাফা, অ্যাবনর্মাল প্রফিট। এটাকে বলা হয় অর্থনৈতিক মুনাফা। তাহলে আমাদের যে অর্থনৈতিক মুনাফা, মানে এটাকে বলা হয়, একটু ভালো করে বলা উচিত, ধনাত্মক অর্থনৈতিক মুনাফা। এটাকে বলা হয় ধনাত্মক অর্থনৈতিক মুনাফা। কারণ আমি গত ক্লাসে বলেছি অর্থনৈতিক মুনাফা শূন্য হলে স্বাভাবিক মুনাফা হয়, আর এটা হচ্ছে ধনাত্মক অর্থনৈতিক মুনাফা হলে ফার্মের অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা হয়। এইটার শর্ত হচ্ছে P > AC। এখন আসি আমরা একটা চিত্র এঁকে এটা কি করে দেখিয়ে দিই। ঠিক আছে? অর্থাৎ আমরা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করব, এবং পাশাপাশি আমরা কি করব? অস্বাভাবিক মুনাফাটা কি করব আমরা দেখিয়ে দেব। আমরা অস্বাভাবিক মুনাফাটাও আমরা সাথে সাথে কি করব? আমরা দেখিয়ে দেব। জি, অস্বাভাবিক মুনাফার শর্ত কি? P > AC। এই শর্তটা মাথায় রেখে আমি চিত্র কি করব? অঙ্কন করব। দেখো, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ধরেছি, লম্ব অক্ষে দাম ধরেছি। এটা হচ্ছে ফার্মের মূল্য রেখা। এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেটার কারণ আমরা অনেক আগে কি করেছি? ব্যাখ্যা করেছি। P = AR = MR। এটা হচ্ছে আমার MC রেখা। MC রেখা আর MR রেখা পরস্পর কোথায় ছেদ করেছে? E0 বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ E0 বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত MR = MC ফিল আপ হয়েছে। কোথায়? E0 বিন্দুতে। অকিউনট উৎপাদনে। কেন? কারণ E0 বিন্দুতে অকিউনট উৎপাদনে MR রেখা অনুযায়ী MR হচ্ছে E0 কিউনট, MC রেখা অনুযায়ী MC হচ্ছে E0 কিউনট। MR = MC। MR = MC। MR সমান কত? E0 কিউনট। MC = E0 কিউনট। MR = MC।
অর্থাৎ ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটা ফিল আপ হয়েছে। আবার ইনট বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে যায়, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল হতে বেশি, অর্থাৎ ভারসাম্য অর্জনের দ্বিতীয় শর্তটা কি হয়েছে? ফিল আপ হয়েছে। কারণ ইনট বিন্দুতে আমার এমআর রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে তার ঢাল হচ্ছে 0। এমসি রেখাটা ইনট বিন্দুতে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণে তার ঢালটা হচ্ছে পজিটিভ, শূন্যের চেয়ে পজিটিভ প্লাস মানটা বড়, মানে এমসি রেখার ঢাল বেশি। ভারসাম্যের দ্বিতীয় শর্তটাও কি হয়েছে? ফিল আপ হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম ভাষ্য বিন্দু হচ্ছে ই নট, যেখানে ফার্ম স্বল্পকালীন ভারসাম্য অর্জন করেছে। এখন প্রশ্ন হলো, আমার এই ফার্মের অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা বা ধনাত্মক অর্থনৈতিক মুনাফা সেটা আমি দেখাবো। একটু লক্ষ্য করো, আমার দামটা কত? ভারসাম্য উৎপাদন অকিউনটের দামটা অপিনটও বলতে পারি, ইনট কিনটও বলতে পারি। আমার দাম হচ্ছে ইনট কিনট। অস্বাভাবিক মুনাফাটা কখন অর্জিত হয়? যখন গড় খরচ হতে দামটা বেশি হয়। গড় খরচ হতে কে বেশি? দাম বেশি। এর মানে গড় খরচটা ছোট হবে, দাম হতে গড় খরচটা ছোট হবে। এই যে এটা মনারদের সাইডে পড়ছে না? আমি আবার বলছি, অস্বাভাবিক মুনাফা কখন অর্জিত হয়? গড় খরচ হতে দাম বেশি হলে। এই কথার অর্থ হচ্ছে দাম হতে গড় খরচ কম হলে, গড় খরচ কম হলে। আমার দামটা কত? ই নট কিউ নট, ঠিক আছে? হ্যাঁ, দামটা কত? ই নট কিউ নট। তাহলে আমার অস্বাভাবিক মুনাফা দেখাতে হলে গড় খরচ কি হতে হবে? ই নট কিউ নটের চেয়ে কম হতে হবে, মানে এতটুকু হতে হবে। মানে এই ই নট বিন্দুর নিচে যে কোনো জায়গা দিয়ে গড় খরচ রেখা যেতে হবে। ই নট বিন্দুর নিচে, ই নট বিন্দুর নিচে যে কোনো জায়গা দিয়ে, এই বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে, সোজা কথা ই নট বিন্দু কি নিচে যে কোনো জায়গা দিয়ে গড় খরচ রেখা যেতে হবে। কেন? কেন? কারণ অস্বাভাবিক মুনাফা তখনই অর্জিত হবে যখন দাম বড় হবে, গড় খরচটা কি হবে? কম হবে। তো দাম তো আমার ই নট কিউ নট অর্জিত হয়েছে, তাহলে গড় খরচ অবশ্যই ই নট কিউ নটের চেয়ে কি হতে হবে? কম হতে হবে। তাহলে গড় খরচ রেখা ই নট বিন্দুর নিচ দিয়ে যেতে হবে। তাহলে আমরা এখন একটা গড় খরচ রেখা আঁকি। আমি এই যে ইউ আকৃতি গড় খরচ রেখা এই যদি আঁকি, তাহলে তো হচ্ছে না ই নট বিন্দু কোথায় দিয়ে চলে গেল? উপরের দিকে, এই বিন্দু দিয়ে যেতে হবে। এই দেখো আমি আঁকছি। স্টপ। স্টপ কেন? আমি তোমাদেরকে 4 নাম্বার ক্লাসে বলেছি। কয় নাম্বার ক্লাসে? আমি 4 নাম্বার ক্লাসে বলেছি, এমসি রেখা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। এই যে এমসি রেখা এঁকেছি না, এটা এই গড় খরচ রেখার কোথায় ছেদ করেছে? সর্বনিম্ন বিন্দুতে। এটা হচ্ছে আমার গড় খরচ রেখার কি সর্বনিম্ন বিন্দু। এই বিন্দুর নিচ দিয়ে আর গড় খরচ রেখা যেতে পারবে না, কারণ এইভাবে যদি যায় তাহলে সর্বনিম্ন বিন্দুটা আরো ডানে চলে যাবে। এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। যেহেতু এমসি রেখা এসি রেখা এই বিন্দুতে ছেদ করেছে, এটা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু হবে, অত গড় খরচ রেখা এখন উপরের দিকে উঠে যেতে হবে। এই বিন্দু একটু উপরে হয়েছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ আমার সোজা কথা ই নট বিন্দুর নিচ দিয়ে যেতে হবে, ই নট বিন্দুর নিচ দিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে অকিনট উৎপাদনে গড় খরচ কত? এই যে এই যে অকিনট থেকে এই যে গড় খরচ রেখা দেখেছো কত? ই1 কিউ নট। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের অকিনট ভারসাম্য উৎপাদনের দাম হচ্ছে ই নট কিউ নট, ই নট কিউ নট, আর গড় খরচ হচ্ছে কত? ই1 কিউ নট, ই1 কিউ নট। পি গ্রেটার দেন কি? এসি। ই নট কিউ নট হতে ই1 কিউ নট বড়, মানে ই1 কিউ নট হতে ই নট কিউ নট বড়, ই1 কিউ নট হতে ই নট কিউ নট বড়, পি গ্রেটার দেন এসি। অতএব ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখন এই অস্বাভাবিক মুনাফাটা আমি চিত্রের মাধ্যমে দেখাবো।
কার মাধ্যমে দেখাবো? চিত্রের মাধ্যমে দেখাবো। একটু দেখো তো তোমরা। আমি বললাম দাম হচ্ছে 13 টাকা, গড় খরচ হচ্ছে 10 টাকা। তাহলে অর্থনৈতিক মুনাফা বা অস্বাভাবিক মুনাফাটা হচ্ছে কত? 3 টাকা। 13 হতে 10, মানে দাম থেকে গড় খরচ বাদ দিলে কি পাওয়া যায়? অর্থনৈতিক মুনাফা বা অস্বাভাবিক মুনাফা পাওয়া যায় একক প্রতি। একক প্রতি, একক প্রতি কেন বললাম? দাম 13 টাকা মানে কি? একটি দ্রব্যের দাম 13 টাকা। গড় খরচ 10 টাকা মানে কি? একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে গড়ে 10 টাকা খরচ পড়েছে। তাহলে একটি দ্রব্য হতে আয় 13 টাকা, মানে দাম 13 টাকা হতে তার গড় খরচ 10 টাকা বাদ দিলে একটি দ্রব্য হতে মুনাফা আসে কত? 3 টাকা। অথবা এটা হচ্ছে একক প্রতি মুনাফা। তাহলে দাম 13 টাকা, গড় খরচ 10 টাকা, একক প্রতি মুনাফা 13 থেকে 10 বাদ দিয়ে 3 টাকা পেয়েছি। এর মানে একক প্রতি মুনাফা পেতে হলে দাম থেকে গড় খরচ বাদ দিতে হবে। দাম থেকে গড় খরচ বাদ দিতে হবে। তাহলে এক কাজ করি, তাহলে আমি এখানে একটু কি করি লিখি। আমার তো অস্বাভাবিক মুনাফা কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? একক প্রতি মুনাফা। একক প্রতি মুনাফা সমান পি মাইনাস এসি। দাম হতে গড় খরচ 13 হতে 10 টাকা বাদ দিতে হবে। আমার এই চিত্রে দামটা হচ্ছে ই নট কিউ নট। সো আমি কি লিখবো? ই নট কিউ নট লিখবো। আমার এই চিত্রে অকিউনট উৎপাদনে গড় খরচ হচ্ছে ই1 কিউ নট। অর্থাৎ গড় খরচের জায়গায় কত লিখবো? ই1 কিউ নট। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো যে একক প্রতি মুনাফা পি মাইনাস এসি, পি হচ্ছে ই নট কিউ নট, এই যে দাম রেখা অনুযায়ী, আর গড় খরচ হচ্ছে গড় খরচ রেখায় লাল কালি অনুযায়ী কত? ই1 কিউ নট, ই1 কিউ নট। এখন লক্ষ্য করো তো, ই নট কিউ নট হতে, দেখো আমি হাত রেখেছি, ই নট কিউ নট হতে ই1 কিউ নট বাদ দেব, থাকে কত? এই ই নট ই1 কত থাকে? ই নট ই1। ঠিক আছে, এই যে গড় দাম হচ্ছে ই নট কিউ নট হতে গড় খরচ ই1 কিউ নট বাদ দিলাম, থাকে ই নট ই1। এই ই নট ই1 হচ্ছে আমার একক প্রতি মুনাফা। এখন মোট মুনাফাটা বার করি। মোট মুনাফা, মোট অস্বাভাবিক অস্বাভাবিক কি মুনাফা। মোট অস্বাভাবিক মুনাফা মুনাফা সমান, এই যে একক প্রতি মুনাফা কত? ই নট ই1। একক প্রতি মুনাফা কত? ই নট ই1। এটাকে গুণ দিতে হবে মোট উৎপাদন অকিউ নট দ্বারা। মোট অস্বাভাবিক মুনাফা সেটা কত? একক প্রতি মুনাফা ই নট ই1, এটাকে গুণ দিতে হবে মোট উৎপাদন অকিউ নট দ্বারা। যেমন আমার এখানে একক প্রতি অস্বাভাবিক মুনাফা কত? 13 হতে 10 টাকা দিয়েছি, কত টাকা? 3 টাকা। এখন সারা বছরে আমার ফার্ম 1 লক্ষ দ্রব্য উৎপাদন করেছে এবং বিক্রি করেছে, তাহলে আমার মোট মুনাফা কত? 3 ইন্টু 1 লক্ষ সমান কত? 3 লক্ষ টাকা হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। তাহলে অস্বাভাবিক মুনাফা পেতে হলে আমাকে কি করতে হবে? একক প্রতি মুনাফাকে আমার মোট উৎপাদন 1 লক্ষ দ্বারা, যদি 2 লক্ষ যদি হতো তাহলে আমি 3কে 2 লক্ষ দ্বারা গুণ করতাম, 6 লক্ষ টাকা মোট মুনাফা। আমাকে পরিমাণ দ্বারা, উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ই নট ই1কে অকিউ নট দ্বারা গুণ করতে হবে। এখন চিত্রে দেখো তো, এই যে ই নট ই1 আর এ হচ্ছে অকিউ নট, এদের ভিতরে কি কোনো সংযোগ আছে? কোনো সংযোগ নাই, কোনো সংযোগ নাই, মানে রেখার মাধ্যমে কোনো সম্পর্ক পাচ্ছি না। আমি কি করলাম যে এই ই1 বিন্দু থেকে একটা রেখা এইভাবে টানলাম। কোন বিন্দু থেকে? ই1 বিন্দু হতে একটা রেখা টানলাম, টেনে এটা নাম দিলাম আমি
E2, এই বিন্দুর নাম কি দিলাম? E2। এখন তোমরা দেখো অকিউনট উৎপাদন যে কথা, E2 E1 কি একই কথা, কারণ E2 E1 কিউনট আয়তক্ষেত্রের সামনাসামনি বাহু পরস্পর কি হয়? সমান হয়। অকিউনট যে কথা, E2 E1 একই কথা। এই জন্য আমি কি করলাম, আমি একটা কাজ করলাম, এই মোট অস্বাভাবিক মুনাফা পাওয়ার জন্য E0 E1 মানে E0 E1 হচ্ছে একক প্রতি মুনাফা, এটাকে গুণ দিলাম অকিউনট। অকিউনট যে কথা, E2 E1 একই কথা, E2 E1 দ্বারা আমি কি করলাম? গুণ দিলাম। E2 E1 দ্বারা আমি কি করলাম? E2 E1 দ্বারা গুণ করলাম। এখন দেখো তো তোমরা, E2 E1 হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর E0 E1 হচ্ছে প্রস্থ। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল হয়। এই যে E0 E1, এই কি লিখলাম, এটা E0 E1 না, এটা E2 E1। E2 E1 ঠিকই তো লিখছি। E0 E1 হচ্ছে একক প্রতি মুনাফা, আর E2 E1 হচ্ছে অকিউনটের জায়গায় E2 E1 আমি লিখলাম। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করেছি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি লিখছি কত? P0। P0 E0 E1 E2। এই P0 E0 E1 E2 হচ্ছে মোট অস্বাভাবিক মুনাফা। P0 E0 E1 E2 হচ্ছে মোট অস্বাভাবিক মুনাফা। আচ্ছা, আমি লক্ষ্য করো, আমি E0 E1 কে E2 E1 দ্বারা গুণ করেছি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি P0 E0 E1 E2 বলেছি। আমি ইচ্ছে করলে E2 E1 E0 P0 বলতে পারি, আমি ইচ্ছে করলে E0 E1 E2 P0 বলতে পারি, কিন্তু আমি P0 E0 এর পর E1 বলতে বাধ্য, E0 এর পর E2 বলা যাবে না, কারণ E0 এর সাথে E2 এর কোনো সম্পর্ক নাই, সংযোগ নাই। E0 এর পর E1 বলতে হবে, E1 এর পর E2 বলতে হবে। তুমি যদি স্টার্ট করো এই বিন্দু দিয়ে, তাহলে E2 এর পর হয় E1 বলবা অথবা P0 বলবা। যদি E2 এর পর P0 বলো, তাহলে E0 বলতে হবে, এরপর E1, মানে একটা সংযোগ থাকতে হবে। দুঃখজনক, আমি যখন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করি, দেখা যায় বলছে অস্বাভাবিক মুনাফা P0 E0 E2 E1, P0 E0 E2 E1। P0 E0 থেকে তুমি E2 তে কিভাবে আসলে? E0 থেকে তো E2 তে আসার কোনো সুযোগ নাই। E0 থেকে কোথায় যাবে? E1 এ, তারপর কোথায় আসবে? E2 তে। এগুলো একটু সতর্ক থাকবে। তাহলে আমাদের মোট অস্বাভাবিক মুনাফার পরিমাণ হচ্ছে P0 E0 E1 E2, মানে এই এলাকাটা আমি দেখাচ্ছি। এই এলাকাটা হচ্ছে ফার্মের কি? অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে, এই যে বাদ দিয়ে দিলাম আর একটা জায়গা। এটা হচ্ছে ফার্মের P0 E0 E1 E2 হচ্ছে ফার্মের মোট অস্বাভাবিক মুনাফা অথবা অর্থনৈতিক মুনাফা, ধনাত্মক অর্থনৈতিক মুনাফা। ঠিক আছে, এখানে কিন্তু স্বাভাবিক মুনাফার কথা আমরা বলি নাই। তাহলে তার টোটাল মুনাফাটা কিন্তু আরো বেশি হবে। এই অস্বাভাবিক মুনাফার সাথে কোনটা আছে? ওই যে স্বাভাবিক মুনাফা আছে, ওই যে গড় খরচ 10 টাকার ভিতরে তার পারিশ্রমিকের মূল্য আছে, সেটাও বিবেচনায় কি করতে হবে? আনতে হবে। তখন আমরা তার কি পেয়ে যাব? যে টোটাল মুনাফাটা পেয়ে যাব। তাহলে এইটা আমরা একটা মানে স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করলাম। আর মনে রাখতে হবে, স্বল্পকালে কিন্তু ফার্মের দুই ধরনের খরচ আছে, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। কারণ স্বল্পকাল বলতে আমরা সেই কালটাকে বুঝি যে সময়ের ভিতরে ফার্ম সমস্ত উপকরণ পরিবর্তন করতে পারে না। মনে করে একটা ফার্ম, সে মূলধন 1 বছর পর্যন্ত স্থির রাখতে হয়, 1 বছরের ভিতরে মূলধন তার পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ ওই ফার্মের 1 বছর হচ্ছে স্বল্পকাল। আর একটা ফার্ম তার 14 মাস মূলধন কি করতে হয়? স্থির রাখতে হয়। এই সময়ের ভিতরে সে মূলধন পরিবর্তন করতে পারে না, তার 14 মাস কি হবে? তার স্বল্পকাল। এক একটা ফার্মের এক একটা কি হবে? স্বল্পকাল। অর্থাৎ স্বল্পকাল হচ্ছে সেই সময়কাল যে সময়কালের ভিতরে ফার্ম তার সমস্ত উপকরণ পরিবর্তন করতে পারে না, কিছু উপকরণ স্থির রেখে উৎপাদন করতে হয়। এর ভিতরে মূলধন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপকরণ, এটা স্বল্পকালে তাকে কি করতে হয়? স্থির রেখে উৎপাদন করতে হয়। প্রশ্ন হচ্ছে, কেন মূলধন স্থির রাখতে হয়?
কারণ আমি আজকে একটা নতুন মেশিন কিনলাম, আমার মূলধনের পরিমাণ বাড়ালাম। এই মূলধনটা যেটা আমি বাড়িয়েছি সেটা অন্তত 12 মাস বা 14 মাস বা 15 মাস আমি কি রাখি, কনস্ট্যান্ট রাখি। কেন কনস্ট্যান্ট রাখি? এর কারণ হচ্ছে, মনে করো আমার ফার্মে 10টা মেশিন আছে, আর এখানে আমার 50 জন কি আছে, শ্রমিক আছে। এখন আমি দেখলাম আমার ফার্মের পণ্যের মার্কেট ডিমান্ডটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এখন এই যে মার্কেট ডিমান্ড বেড়ে গেছে, অতিরিক্ত চাহিদা আমার সৃষ্টি হয়েছে, তাহলে আমাকে উৎপাদন বাড়াতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমি মেশিন 10টায় রাখবো, আমি মেশিন বাড়াবো না, মূলধন বাড়াবো না। আমি শ্রমিক 50 থেকে 60 জন করতে পারি, অথবা ওভারটাইম দিয়ে কি করতে পারি, আমি উৎপাদন করতে পারি। কিছু ওভারটাইম করতে পারি, কিছু অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়ে আমি উৎপাদন বাড়াবো। কিন্তু আমি কখনো মেশিন 10টার জায়গায় 12টা করবো না। কেন আমি 10টার জায়গায় 12টা করবো না? কারণ আমার চাহিদা যেটা বৃদ্ধি পেয়েছে, এটা টেম্পোরারি না পার্মানেন্ট, স্থায়ী না অস্থায়ী, এটা কিন্তু আমি নিশ্চিত না। এখন মনে করো আমি সাথে সাথে মূলধনের পরিমাণ বাড়িয়ে দিলাম, আরও 2টো মেশিন নিয়ে আসলাম, কিন্তু দেখা গেল 4 মাস পরে আবার কি হয়ে গেছে, যে চাহিদা কমে আগের জায়গায় চলে এসেছে। তাহলে ওই অতিরিক্ত 2টা মেশিন মূলধন যেটা নিয়ে আসলাম, সেটা তো আবার অকেজো পড়ে থাকবে। আর আমি যদি এই উৎপাদনটা যদি শ্রমিক বাড়িয়ে যদি করতাম, অথবা অতিরিক্ত ওভারটাইম দিয়ে যদি কি করতাম, করতাম, ঠিক আছে, তাহলে যখনই আমার মার্কেট ডিমান্ড 4 মাস বা 6 মাস পরে যখন কমে আসবে, তখন আমি কি করতাম, ওভারটাইমটা কেটে দিতাম, অথবা অতিরিক্ত শ্রমিক যাকে নিয়োগ দিয়েছে তাকে বিদায় দিয়ে দিতাম। কিন্তু মূলধন কিনে ফেললে তো এটা করার কিছু থাকে না। এই জন্য মূলধন বৃদ্ধি করতে হলে আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে আমাদেরকে মূলধন কি করতে হয়, বৃদ্ধি করতে হয়। মার্কেট ডিমান্ড যেটা বেড়েছে, আমরা 1 বছর বা কেউ 1 বছর অপেক্ষা করে, 14 মাস, কেউ 15 মাস, কেউ 16 মাস কি করে অপেক্ষা করে, হ্যাঁ অপেক্ষা করে দেখলো না আমার মার্কেট ডিমান্ড যেটা বেড়েছে, আমার দেখা গিয়েছে যে আমার যে মার্কেটে আরও 50,000 দ্রব্যের চাহিদা কি হয়েছে, বেড়েছে, কিন্তু অ্যাভারেজ আমি দেখছি যে এইটা 40,000-এ কি হয়েছে, টিকেছে। অর্থাৎ এই 40,000 মার্কেট ডিমান্ড আমি প্রায় 1 বছর পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে প্রথম দিকে 50,000 বেড়েছে, কিন্তু গড়ে আমার মার্কেট ডিমান্ড অতিরিক্ত বেড়েছে কত, 40,000। অর্থাৎ এই 40,000-কে সামনে রেখে এখন আমি কি করব, 1 বছর পর নতুন মূলধন কি করব, প্লাস করব। আবার 1 বছর পর যদি আরও মার্কেট ডিমান্ড বাড়ে, তখন সেটার জন্য আরও 1 বছর আমি কি করব, বা 1.5 বছর আমি অপেক্ষা করব যে আসলে স্থায়ীভাবে কতটুকু বেড়েছে, ওইটার সাথে সম্পর্ক রেখে আমি কি করব, মূলধন বৃদ্ধি করব। এর আগে আমি কি করব, শ্রম বাড়িয়ে উৎপাদন করব। এই যে স্বল্পকালে সমস্ত উপকরণ পরিবর্তন করা যায় না, কিছু উপকরণ স্থির রাখতে হয়, দীর্ঘকালে সমস্ত উপকরণ পরিবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অস্বাভাবিক মুনাফাটা কিভাবে অর্জিত হয়েছে সেটা আলোচনা করেছি 5 নাম্বার ক্লাসে। আমি 6 নাম্বার ক্লাসে আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ক্ষতি স্বীকার করে কিভাবে উৎপাদন করে, এবং সেখানে ক্ষতি স্বীকারের যে কারণগুলো কি করব, বিশ্লেষণ করব। ঠিক একই যে এটা যদি শেখা হয়ে যায়, তাহলে একচেটিয়া বাজারে ক্ষতি স্বীকার করে উৎপাদন করে, এটা আমরা আরও সহজে কি করতে পারবো, আমরা পড়তে পারবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আর ছোট্ট একটা অনুরোধ, ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, অর্থনীতির শিক্ষার্থী যারা আছে, এরা ফার্স্ট ইয়ারের হতে পারে, সেকেন্ড ইয়ারের হতে পারে, তোমাদের সিনিয়র হতে পারে, তাদের কাছে ক্লাসটা কি করবে, শেয়ার করবে। কারণ ক্লাস যত তোমরা দেখবে, যত ভিউজ বাড়বে, ততই তো মনে হবে যে না, পরিশ্রম করছি, ভালো লাগতেছে, আমার ছাত্রছাত্রী এটা কি হচ্ছে, পাচ্ছে। সবাইকে ধন্যবাদ।